আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয়, আমরা ডিফিকাল্ট পরিস্থিতিতে আছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, আমরা ডিফিকাল্ট পরিস্থিতিতে আছি। একটি বক্তব্য এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেছেন। তিনি সাম্প্রতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি এই মন্তব্যটি করেছেন। আমি আলোচনায় যাবার আগে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই। আজকে আমরা জানি যে ঢাকার উত্তরায় দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু ক্যাজুয়ালিটি আছে, হতাহত আছে এবং বেশ কয়েকজনকে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। আমি প্রথমে আলাউদ্দিনকে দিয়েই শুরু করতে চাই। আজকে আমাদের বিষয় হচ্ছে আমরা ডিফিকাল্ট পরিস্থিতিতে আছি। নাহিদ ইসলামের সেই বক্তব্যটি আমি একটু উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, আমরা এক ধরনের ডিফিকাল্টির মধ্যে আছি। আপনারা দেখেছেন গোপালগঞ্জে আমাদের সঙ্গে কি হয়েছে, বিভিন্ন জায়গায় নানাভাবে বাধা আসছে। তিনি বলেছেন, দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সত্য উন্মোচন করেছেন। সে সত্য উন্মোচন করার জন্য বিভিন্ন জায়গায় আমাদের বাধা দেওয়া হচ্ছে। চট্টগ্রামের বাঁশখালীতে দলের সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। গণ অভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই। আজও একই কথা বলতে চাই। আলাউদ্দিন, আপনি তো সম্প্রতি যে আপনাদের পদযাত্রা সারা দেশব্যাপী, সেখানে আপনি ছিলেন। আমরা জানি সবশেষ গোপালগঞ্জেও আপনি ছিলেন সেই দিনে। আমি প্রথমেই গোপালগঞ্জের পরিস্থিতি আপনার কাছে জানতে চাই। আসলে আপনি একটু বলবেন কি সেদিন কি ঘটেছিল, আপনি কি দেখেছিলেন? ধন্যবাদ। আমার সহ-আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এবং আজকে খুব মর্মান্তিক যে ঘটনা ঘটেছে উত্তরায়, সবচেয়ে বাজে হলো যে স্কুল কলেজের শিক্ষার্থীরা যেভাবে বার্ন ইউনিটে দৌড়াচ্ছে, এটা আমাদের জন্য প্যাথেটিক এবং সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করছি যে দ্রুত এই ঘটনায় সরকার একটা কার্যকর ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবে। যে বিষয়টা বলেছেন যে গোপালগঞ্জে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল, গোপালগঞ্জে যখন আমরা যাচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমরা যখন সকালবেলা আমাদের যে টিম চলে যায়, তো তারা গিয়ে একটা বিষয় আমাদেরকে জানান দিয়েছে, সব কিছু স্বাভাবিক আছে, যে আপনারা আসতে পারেন। তারপর আমরা যখন যাই তখন আমাদেরকে মাদারীপুরেই আমাদেরকে স্টপ করা হয় এবং আমাদেরকে যারা সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য বলা হয় যে এখানে সিকিউরিটি কনসার্ন আছে, তো আপনারা একটু থামেন, এখানে সবাই অপেক্ষা করেন, আমরা এদিক থেকে যখন আপনার গ্রিন সিগন্যাল দিব তখন এখানে আমাদের নিরাপত্তা আপনার কর্ডন দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। তো সেই পর্যন্ত আমরা মাদারীপুরে ছিলাম দীর্ঘ 2 ঘন্টার মতো। মাদারীপুরে অপেক্ষা করার পর তো আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয় যে সব কিছু স্বাভাবিক আছে, চলতে পারেন। তো আমরা যখন রওনা দিই, এর মধ্যেই রাস্তায় আমরা জানতে পারি যে আমাদের যে সমাবেশস্থলে সেখানে ককটেল হামলা হয়েছে এবং সেক্ষেত্রে আপনার দেশীয় অস্ত্র ককটেল নিয়ে আপনার সমাবেশে হামলা করে আমাদেরকে অনেককে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে। ঘটনা হলো আবার সেখান থেকে পাল্টা হামলাও হয়েছে। পাল্টা ধাওয়াদার মাধ্যমে যারা হামলা করেছেন তারা একটা ক্ষণিক সময়ের জন্য আপনার হামলাস্থল ত্যাগ করে, তো এর মধ্যেই আমরা সেখানে প্রবেশ করি। আমরা প্রবেশ করে প্রায় 25 মিনিটের মতো আমরা সেখানে প্রোগ্রাম করি। প্রোগ্রাম করার পর আমরা যখন প্রোগ্রাম শেষে বের হয়ে আসি, তখন আমরা যে রাস্তা দিয়ে বের হবে, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখেছি ওখানে ওপেন ফায়ার শুরু করে। এবং আমরা যখন ঘুরে আবার আরেকটা রাস্তায় যাই, যে 2টা রাস্তা আছে এখান থেকে বের হওয়ার, পৌর মাঠ থেকে, তো একই অবস্থা, মানে 2 জায়গা থেকে আমাদেরকে স্টপ করা হয়। এবং আইনশৃঙ্খলা বাহিনী সেখানে থাকার পরও আমরা দেখি যে মূলত পুলিশ তাদের গাড়িতে অবস্থান করেছে। পুলিশের গাড়ি আমাদের গাড়ির মতোই আতঙ্কিত। আমরা কিছু লাইভ টেপ দেখেছি সেখানে যে পুলিশ আসলে কার্যত কোনো ভূমিকা পালন করতে পারছিল না, বিজিবি সদস্যরা ছিল, তাদেরও সেম অবস্থায় ছিল। তো সামহাও ওখান থেকে আমরা 2 জায়গায় আমরা কোনোভাবে বের হতে না পেরে নিকটস্থ ডিসি অফিসে আমাদের কয়েকজন এবং এসপি যে পুলিশ সুপারের কার্যালয় আছে পুরো কমপ্লেক্সের ভিতরে আমরা আমাদের গাড়ি ঢুকিয়ে ফেলি এবং সেখানে গিয়ে অবস্থান নেই আর কি। অবস্থান নেওয়ার পর যেটা দেখা গেল যে সেখান থেকে ইভেন এসপি সেখানে ছিলেন না, এখানে কার্যত কোনো পুলিশ ছিল না। তো চারপাশ দিয়ে ঘেরাও করা হয় এবং ইভেন মাইক্রোফোনে ঘোষণা করা হয় এলাকার মসজিদের মাইক দিয়ে যে এলাকার ছেলে বুড়ো সবাই যাতে নেমে আসে, কারণ তাদের উপরে হামলা করার জন্য ঢাকা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে মানে এনসিপি নেতৃত্বরা আসছেন। তো পাশাপাশি যে জিনিসটা দেখি যে
আমাদের ধারণার বাইরে ছিল যে আমরা এইভাবে আপনার ওপেন ফায়ারের সম্মুখীন হতে হবে। আমরা ভেবেছিলাম যে ওখানে হয়তো বা মঞ্চের হামলা হয়েছে, হয়তো বা ঢিল টিল ছুড়বে, গাড়ির গ্লাস ভাঙবে, এতটুকুই। কিন্তু এইভাবে যে আপনার সরাসরি অস্ত্র নিয়ে পুলিশের সাথে এনকাউন্টার হচ্ছে, আমাদের সাথে তো এনকাউন্টার কোনো সুযোগ নেই। আমরা আসলে গুটি কয়েক মানুষ সেখানে ছিলাম। তো এই অবস্থায় আমরা সেখান থেকে আমরা প্রায় 2 ঘন্টার মতো এসপি অফিসে অবরুদ্ধ ছিলাম। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি যে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়। আইজিপির সাথে কথা হয়েছে, কিন্তু মূলত কোনো সলিউশন মিলছিল না। তখন আমরা দেখি যে এখান থেকে হয় হেলিকপ্টারে নিয়ে যাওয়া, তো যেটা আসলে ঝুঁকিপূর্ণ, যেহেতু এখানে যারা আপনার ছিল তাদের অনেকের হাতে আর্মস ছিল। তখন আর্মির তত্ত্বাবধানে সেখান থেকে আমাদের সন্ধ্যার পূর্বে বের করে নিয়ে আসা হয়। তো এটা গোপালগঞ্জের ঘটনা যেটা বলছেন যে আমাদের নেতা যেটা বলেছেন যে ডিফিকাল্ট পরিস্থিতি, মূলত গোপালগঞ্জ ঘটনার পর থেকেই আমরা দেখেছি যে সারা দেশে আমরা দেখেছি সিকিউরিটি কনসার্নটা শুরু হয়েছে। কিন্তু এর আগে যে আমরা যে উত্তরবঙ্গে প্রায় 15 দিন খুব মহাসমারোহে আমরা প্রোগ্রাম করেছিলাম, আমাদের মধ্যেও কিন্তু কোনো সিকিউরিটির আপনার কনসার্ন ছিল না যে আমরা এই ধরনের সিচুয়েশন ফেস করতে পারি। তো গোপালগঞ্জ ঘটনার পর থেকে আসলে তারপর কক্সবাজারে যেটা ঘটলো, চিটাগংয়ে গতকাল যেই আপনার একটা ঝুঁকি ছিল, মানে ইভেন্ট যেটা আপনি দেখেছেন, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বাঁশখালীতে সংগঠকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শুধু সে সংগঠকই না, সে একজন জুলাই যোদ্ধাও বটে, কারণ সরকার থেকে সে ভাতাপ্রাপ্ত আহত। এবং আরেকটা বিষয় গতকাল আপনি দেখেছেন চট্টগ্রামে বাসে আগুন দেওয়া হয়েছে, কে বা কাহারা দিয়েছে, বাট এই ঘটনাগুলো এখন স্বাভাবিকভাবেই মানে আমাদের যে একটা মানে পদযাত্রা একটা ইনোসেন্স ছিল যে এই জায়গাটা আসলে আমরা জনগণের কাছে যাবো, তাদের কথা শুনবো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের একই সাথে পদযাত্রা কার্যক্রমের পাশাপাশি আমরা যে আক্রমণ কিভাবে আমরা এড়াতে পারি সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হচ্ছে। গোপালগঞ্জের বিষয়টি যেমন বলা হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার দোসর বা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে করেছে, কিন্তু চট্টগ্রামের বিষয়টিও এক ধরনের আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে এই ধরনের চট্টগ্রাম না, কক্সবাজারে যেই আপনার সমাবেশ ছিল সেখানে আমি উপস্থিত ছিলাম। তো আমাদের এটা কিন্তু বক্তব্য ছিল না, নাসিরউদ্দিন পাটোয়ারি সঞ্চালনা করছিলেন। মানে তো এই ফাঁকে সে একটা কথা বলে ফেলেছেন, এটা হয়তোবা রাজনৈতিকভাবে যথাযথ কিনা এটা আলোচনা রাখি। কিন্তু দেখুন আমরা আমাদের কিন্তু সমাবেশগুলোর প্যাটার্নটা এরকম যে আমরা সমাবেশের পরে আর কখনোই যে হোটেল কিংবা যেখানে আমরা থাকি সেখানে ফিরে যাই না, সমাবেশস্থল থেকে সরাসরি পরবর্তী সমাবেশ উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা কিন্তু কক্সবাজার যেই ময়দানে আমাদের সমাবেশ ছিল সেখান থেকে সরাসরি বান্দরবানের উদ্দেশ্যে আমাদের গাড়িবহর রওনা দিই। তো আমরা একটা পর্যায়ে বৃষ্টি হচ্ছিল, চকরিয়ার দিকে যে আপনার গাড়িবহর হামলার শিকার হয়, পাশাপাশি ওখানে আমাদের একটা পদযাত্রার জন্য আমাদের কোনো নির্ধারিত অনির্ধারিত একটা মঞ্চ করা হয়েছিল যে ওরা আমাদেরকে আটকিয়ে, মানে আমাদের যারা সংগঠক আছে, যে 10-15 মিনিট সময় নিয়ে একটা ছোটোখাটো প্রোগ্রাম করবে ট্র্যাকের উপরে। তো দেখা যায় সেটাকে ভেঙে দেওয়া হয়, আমাদের তোরণ পুড়িয়ে দেওয়া হয়। তো এই ঘটনাগুলোর মাধ্যমে যেটা আপনি বলেছেন যে নাহিদ ইসলাম বলেছেন যে সত্য উন্মোচন করেছেন, ব্যাপারটা হলো যে রাজনীতিতে বাদানুবাদ থাকতে পারে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সীমা লঙ্ঘনও হতে পারে, বাট আপনার কথার জবাব কথাতেই দিতে হয়। আপনার ইভেন যে কোনো জায়গায় যখন এটা অ্যাসাল্টের দিকে চলে যায়, এটা কিন্তু একটা পুরনো ধ্যান ধারণা যে আমাদের একটা গ্রামে গঞ্জে কথা প্রচলিত আছে, হাত থাকতে মুখে কি। হ্যাঁ, যখন আপনি মুখে কথা বলেছেন, এটা গণতান্ত্রিক মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চার ব্যাপার যে আপনি মুখের কথা আপনি মুখে দিয়ে ফিরাবেন। আপনি দেখেছেন যে ইশরাক কিংবা রবিউল ইসলাম নয়ন, শেখ রবিউল আলম কিংবা আপনার যে ফজলুল হক, তারা যেভাবে আপনার দিনের পর দিন আপনার সান্ডার বাচ্চা, ব্যাঙের বাচ্চা বিভিন্নভাবে, কিন্তু আমরা কিন্তু কখনোই যে এনসিপি কিংবা যাদের বিরুদ্ধে কথা বলছেন কখনোই যে সরাসরি ফিজিক্যাল হামলা হতে পারে এই ধরনের কার্যক্রম চিন্তাই করতে পারিনি। আমরা ভেবেছি ঠিক আছে ওরা এক ধরনের কথাবার্তা বলছে, আমাদের সাইড থেকে হয়তো বা পাল্টা কিছু যাবে, কিন্তু এটার মাধ্যমে যে একটা এলাকায় আপনি গাড়িবহরকে আক্রমণের শিকার হতে হবে সেই জিনিসটা আমাদের কল্পনায় ছিল না। এবং স্বাভাবিকভাবেই বিএনপি গণঅভ্যুত্থানের অন্যতম বড় শক্তি, তাদের কাছ থেকে আসলে এটা প্রত্যাশিত ছিল না। আমি আবার আপনার কাছে আসবো, আমি এরপর যে সৈয়দ সাদাত আহমেদের কাছে আসতে চাই। যে আমরা নাহিদ ইসলামের বক্তব্যটা নিয়ে আমি কথা বলছিলাম যে আসলে সত্য উন্মোচন হয়েছে এবং বাধা আসছে, মানে এই সত্য উন্মোচনটা কি বা বাধা আসছে, কারা বাধা দিচ্ছে? প্রথমত ধন্যবাদ, আর সকলকে ধন্যবাদ যারা এই শোটা দেখছেন। আমরা খুবই দুঃখিত আজকে বিমান ঘটনা নিয়ে। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সাহেব অলরেডি আমাদের দলে মূল দলকে, ছাত্র দলকে, স্বেচ্ছাসেবক দল, যুব দল সবাইকে সাহায্য করতে অলরেডি উনি নির্দেশনা দিয়েছে, এটা আপনারা অলরেডি পেয়েছেন। আর
এখন যদি আমি আলোচনায় আসি, প্রথমত যেরকম আপনি গোপালগঞ্জ নিয়ে বলছেন, আমি বলবো যে দেখেন, আমরা এনসিপিকে একদিক দিয়ে দেখতে গেলে যে তারা একটা তরুণ পার্টি, তরুণ ছাত্র নেতা থেকে তারা রাষ্ট্র ক্ষমতার দিকে আগাচ্ছে, রাজনীতি করছে। তো এখানে শিখার অনেক কিছু আছে। আমরাও একসময় তরুণ ছিলাম, আমরাও এখন আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে একটা পর্যায়ে পৌঁছেছি। তো আমি এখানে ঝগড়া উঠাবো না বা ঝগড়া করব না, বাট একটা জিনিস বলতে হয় যে আপনি নিজে স্বীকার যাচ্ছেন যে আপনি হয়তো মুখ ফসকে একটা কিছু বলে ফেলেছেন লাগাম ছাড়া, যেটার জন্য আসলে এনসিপি, পুরো এনসিপি দায়ী হতে পারে না। এটা হয়তো আলাপ আলোচনার মধ্যে ঠিক হয়ে যাবে, এটা তেমন একটা বড় ব্যাপার না। কিন্তু একই সাথে আমরা যখন এই চেয়ারে বসি, কিন্তু আপনি বলছেন যে এটি একটি ব্যক্তির, কিন্তু নাহিদ ইসলাম যিনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির কক্সবাজারে সত্য উন্মোচন করেছেন, কিন্তু তিনি তাকে ডিফেন্ড করছেন, মানে বলছেন যে তিনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। সেটাই আমি বলতে চাচ্ছি যে উনি যদি ওটা বলে থাকে আর যদি ডিফেন্ড করছে, দেন প্রমাণ দিয়ে ডিফেন্ড করা উচিত, শুধু মুখের কথায় করা উচিত না, ঠিক না? আমরা একজন একজনকে গালি দিতে পারি, একজন একজনকে অনেক কিছু বলে ফেলতে পারি, কিন্তু আমরা কি করছি? আমরা পরের প্রজন্মকে কি শিখায় যাচ্ছি? আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমি প্রথমে যেটা বলতে চাচ্ছিলাম গোপালগঞ্জের কথাটা, আপনারা দেখেছেন এনসিপি ডিক্লেয়ার করেছে যে তারা রোড মার্চে নেমেছে পুরো বাংলাদেশ জুড়ে। ওয়েলকাম, তারা তাদের পার্টি নিয়ে সব জায়গায়। শুধু গোপালগঞ্জ যাওয়ার সময় তারা কেন মার্চ টু গোপালগঞ্জ ডিক্লেয়ার করলো? এই স্পেসিফিক ইয়েটা কেন করলো? আমি নট বিকজ আমি আমি একটা সাধারণ নাগরিক হিসেবে এই প্রশ্নটা করছি, নট বিকজ যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাইড থেকে করছি, বাট একই প্রশ্ন জাতীয়তাবাদী দল থেকেও আসবে যে আপনি ওই ঘোষণাটা আলাদাভাবে দিলেন কেন, ঠিক না? তো যখন আপনি আলাদাভাবে ওরকম কিছু দিবেন, আপনি ওই সেফটি সিকিউরিটি মেজার তুলে বুঝে তারপর আগান। কেন আপনি খেয়াল করবেন, আপনারা যখন ওখানে প্রবলেমে পড়েছেন, বিএনপিরা কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে। বিএনপিরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আপনাদেরকে সহযোগিতা করেছে ওখান থেকে বের হয়ে আসতেও। ইভেন কি আপনারা একটা রাজনৈতিক দল হিসাবে গেছেন, আপনারা ওখানে কিন্তু সরকার হিসাবে যান নাই। এখানে আপনাদেরকে ইভেন দ্য ডিফেন্স, যারা আপনারা আর্ম পার্সোনাল ক্যারিয়ারে ভিতরে চড়ে ওখান থেকে বের হয়েছেন, এপিসি। তো এই এপিসিগুলা আমরা যখন কোথাও কোনো মিটিং মিছিল করি, আমরা যখন অ্যাটাক হই, আমাদের মহাসচিব কয়েকবার ওনার গাড়ি ভেঙেছে, উনি মাথায় আঘাত হয়েছে, মাথায় ফেটে গেছে, ওখান থেকে ওনারা ফেরত এসছে, আমরা ফেরত এসছি, আমরা নিজেদের প্রোটেকশন নিয়ে নিজেরাই এসছি। আমাদেরকে তো পুলিশ বাহিনী বা আর্মি হেল্প করে নাই, বাট আপনাদেরকে করেছে। বিকজ একটা জিনিস মনে রাখবেন, আপনারা হচ্ছেন, মানে আমি যদি আপনি কথাটা মাইন্ড না করেন, আমি ধরে নিলাম আপনি আমার ছেলের বয়সী, তো আমাদের সবার ইচ্ছা আপনাদেরকে আরও শক্তিশালী দেখতে। আমরা যেরকম একটা বৃহত্তর দল এই দেশে, আপনারাও হয়তো একসময় ইনশাল্লাহ আগামীতে বড় হয়ে দাঁড়াবেন। তো আপনারাও প্ল্যানিং ঠিকমতো করেন, আপনারাও যা করবেন এটা যেন নেক্সট প্রজন্মতে এটা এক্সাম্পল হয়ে দাঁড়ায়। আমরা যা করছি আমরাও কিন্তু একটা এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছি। আমাদের ভুল নাই, এটা ঠিক না, আমাদেরও ভুল আছে। আমাদের অ্যাক্টিং চেয়ার কিন্তু বারবার কারেকশন দিচ্ছে, বারবার কিন্তু আমাদের ভিতরে আপনি দেখবেন রিফর্ম হচ্ছে। আমাদের অলরেডি 4000-এর মতো বহিষ্কার হয়ে গেছে। কেন? ইন্টারনাল মিস্টেক্সের জন্য। উনি আমাদেরকে সতর্ক করতে করতে একটা হার্ড লাইনে চলে গেছে উইদিন দ্য পার্টি, যে রিফর্ম করতে হবে। সতর্ক বার্তা দেওয়ার তো একটা লিমিট থাকে। তো আমার কথা হলো যে আপনারা যখন ওখানে গেছেন, আপনারা যদি প্রপার ব্যবস্থা নিয়ে যেতেন, হয়তো এই ঘটনাটা ঘটতো না। আর যেটা ঘটেছে এটা আমি নিন্দা জানাই, যে গোপালগঞ্জে ওনাদেরও এখন আমরা 15 বছর পরে বা 14 বছর পরে একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নিজের ভাবমূর্তি প্রকাশ করতে পারি। তো ওনারাও নিজেদের ভাবমূর্তি প্রকাশ করতে গেছে, তাদেরকে এইভাবে হস্তনস্ত না করলেও হতো। আর একই সাথে আপনি যদি বলেন যে গোপালগঞ্জের
সরি, বিএনপির পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে যে পূর্ব পরিকল্পিত পরিস্থিতি যেহেতু খারাপ হয়, নির্বাচন যেন পেছানো হয়, সে ধরনের একটি ষড়যন্ত্রের কথা বিএনপির পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে। বিএনপির একাধিক নেতাই ষড়যন্ত্রের কথা বলছেন। ষড়যন্ত্রের কথা এটা একাধিক নেতা না, এটা সাধারণ জনগণই বলছে। কেন আপনি যদি চিন্তা করে দেখেন এই আন্দোলনটা, হ্যাঁ, এই আন্দোলনটা ছাত্র মুভমেন্ট যখন হয়েছে তখন আন্দোলনের তুঙ্গে পুরো ব্যাপারটা, এটা কিন্তু শুরু হয়েছে আপনি যদি ধরতে চান হেফাজত থেকে, পিলখানা থেকে, গুম খুন থেকে। তো এই দেশের উপরে কিন্তু একটা প্রেশার বিল্ডিং হচ্ছিল। ছাত্ররা যখন রাস্তায় নেমে গেছে তখন সাথে মা বোনরাও নেমে গেছে, বাপরাও নেমে গেছে, সবাই নেমে গেছে, পুরো জনগণ মিলে। শুধু মানে এনসিপি, আজকে এনসিপি, তখন তারা ছাত্র ছিল, ছাত্ররা নেমেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেমেছে, মা বোনরা নেমেছে, ভাই বোনরা নেমেছে, বাপ মা নেমেছে, সবাই নেমেছে। জনগণ নেমেছে বলেই তো এই আন্দোলনটা সাকসেসফুল হয়েছে। তো ওই একতাটা কই গেল? ওই একতা যেটা ছিল, আপনিও পড়েছেন ক্লাস 5-এ, একতাই বল। তো ওই একতাটা আমরা কেন হারাই ফেলছি? কেন আমরা এখন একটা, যেরকম আমাদের অ্যাক্টিং চেয়ার কয়েকবার রিমাইন্ড করেছে তারেক রহমান সাহেব, যে একটা অদৃশ্য শক্তি বাংলাদেশকে একটা ঘোরের মধ্যে ফেলবে। আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি আমরা এখন নিজেরা তর্কাতর্কিতে লেগে যাচ্ছি। আলটিমেটলি আমরা নিজেদের মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হচ্ছে, বিভাজন তৈরি হচ্ছে দেশে। একটা মানে ইটস, আপনি ইলেকশন মুখী ছিলেন, আপনি ইলেকশনের পক্ষে ছিলেন, আপনি ইলেকশন করতে এসছেন, ঠিক না? আপনি যখন ছাত্র মুভমেন্ট হয়েছে, এই আন্দোলন হয়েছে, তখন সবাই কি চেয়েছে? ইলেকশন চেয়েছে। তখন তো বিএনপিকেও বলা হয়েছিল যে আসেন, আপনি ক্ষমতায় বসেন, আপনারা মিনিস্ট্রি নেন। ইভেন এতদূরও বলতে হয় যে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এটাও অফার করা হয়েছিল যে ম্যাডাম আপনি ক্ষমতা নেন। ম্যাডাম বলেছে আমি এমনি এমনি ক্ষমতায় যাব না, আমি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন করে, নির্বাচনের রেজাল্ট মেনে নিয়ে একটা সুস্থ ফ্রি ফেয়ার ইলেকশন হয়ে, যেখানে বাঙালি জাতি তার ভোট দেওয়া নিশ্চিত পাচ্ছে, এই ভোট দেওয়ার অধিকার পাচ্ছে, তারপরে ডিসিশন হবে। নট নেসেসারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদম একচটিয়া জিতে যাবে বা হেরে যাবে, বাট একটা মানসিক অধিকার, জনগণের অধিকার, এটা তো আপনার মানে প্লেস করা হবে। জি, আমি এ পর্যায়ে আবার আলাউদ্দিন মোহাম্মদের কাছে আসতে চাই। নির্বাচনের কথা বলছিলেন সাদাত আহমেদ, আমি প্রসঙ্গে গতকাল একটি বক্তব্য উল্লেখ করতে চাই যে আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির কেউ জিততে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন বাংলাদেশে এমন কোনো নির্বাচনী এলাকা নেই এনসিপির কেউ জয়লাভ করবেন, তাই তারা পিআর পদ্ধতির নামে নির্বাচন পেছানোর চক্রান্ত করছেন। গতকাল আমরা দেখেছি যে ইশরাক হোসেন এটি বলেছেন যে এটি কি আসলে এনসিপির চক্রান্ত নির্বাচন পেছানোর জন্য? এখানে ইশরাক সাহেব যেটা বলছেন, ওনাকে আর একটু তথ্য আহরণ করে বললে হয়তো ভালো হতো। কারণ এখানে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি উঠেছে, দাবিটা কিন্তু এনসিপির পক্ষ থেকে আসেনি। এনসিপি সুস্পষ্টভাবে যখন ঐকমত্য কমিশনের বিতর্কের আগেই উচ্চকক্ষের ধারণা প্রথম আলোচিত হয়, তখন উচ্চকক্ষের যেই আসন সেটা পিআর পদ্ধতির মাধ্যমে নির্ধারণের প্রস্তাব দিয়েছে। এবং এখন পর্যন্ত উচ্চকক্ষ নিয়ে আপনার বিএনপি এবং বিএনপির সমমনা কয়েকটি দলের বাইরে বাকি সবাই একটা বিষয়ে একমত, ঐকমত্য কমিশনও একমত। যদি উচ্চকক্ষ হতেই হয় এবং উচ্চকক্ষ যদি মানে যেই পারপাসে উচ্চকক্ষ গঠিত হবে, যেমন বাংলাদেশের জরুরি অবস্থা, তারপর বাংলাদেশে আপনার যুদ্ধ ডিক্লেয়ার করা, সংবিধানের মৌলিক সংশোধন, যে কোনো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চকক্ষে আলোচিত হবে। উচ্চকক্ষের আপনার পরামর্শ, পারমিশন ছাড়া এইগুলো চেঞ্জ করা যাবে না। তখন উচ্চকক্ষটা যদি নিম্নকক্ষের মতোই, নিম্নকক্ষ যেভাবে আপনার আমরা যেটা দেখি যে একটা আসন থেকে নির্বাচিত হয়ে এসেছেন তা তাদেরই আপনার প্রতিনিধিত্ব থাকেন, কিন্তু একই আসনে হয়তো বা 10,000 5,000 ভোটের ব্যবধানে আরেকজন হেরে গিয়েছেন, তিনি পুরোপুরি সিস্টেম থেকে আউট হয়ে যায়। এবং আমাদের যেই আমরা গণতন্ত্র চর্চা করছি, ওয়েস্টমিনিস্টার আপনার ডেমোক্রেসি,
সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় দুর্বলতা এটাও যে আমাদের যারা এখানে নির্বাচনে হেরে যায় তারা আসলে পুরো আপনার পদ্ধতি থেকে অথবা টেবিল থেকে আপনার ছিটকে পড়ে, তাদের আসলে কোথাও কোনো অংশগ্রহণ থাকে না। তো সেক্ষেত্রে নিম্নকক্ষের একটা দুর্বলতা আছে, কিন্তু আমরা কিন্তু পরিস্থিতি বিবেচনাপূর্বক এবং আমাদের গণতন্ত্র যেহেতু এখনো সুসংহত হয়নি, তো সেই প্রেক্ষিতে কিন্তু আমরা নিম্নকক্ষে বিদ্যমান যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছি। কিন্তু উচ্চকক্ষ যদি হতে হয়, কার্যকর উচ্চকক্ষ আপনার এই যে পিআর ছাড়া যদি গঠিত হয়, তাহলে উচ্চকক্ষটা মূলত নিম্নকক্ষের একটা এক্সটেনশন অথবা একটা রেপ্লিকা হবে। যদি সেটা হয় তাহলে উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে তো কোনো তফাৎ নেই। নিম্নকক্ষে যারা সংখ্যাগরিষ্ঠ থাকবে উচ্চকক্ষে তারাই সংখ্যাগরিষ্ঠ থাকবে। নিম্নকক্ষে আপনার মানে উচ্চকক্ষের কোনো আলাদা কোনো ভ্যালুয়েট করবে না। সিস্টেমটা কি আসলে কি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র কিনা, সেই প্রশ্নটি বা চক্রান্ত কিনা, সেই প্রশ্নটি বিএনপির পক্ষ থেকে একাধিকবার বলা হচ্ছে। না, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। বিএনপি যেটা সাদাত ভাই স্পষ্ট করে বললেন যে অভ্যুত্থানের পর বিএনপিকে অফার করা হয়েছিল জাতীয় সরকারে অংশগ্রহণ করলে হয়তোবা বিএনপি এবং অন্যান্য দলগুলোর মধ্যে এখনকার যে অনৈক্য তৈরি হচ্ছে অনেকটাই হয়তো এড়ানো যেত। তো কিন্তু সেই জায়গাটা যেহেতু হয় নাই, না হওয়ার পিছনে বিএনপির কারণটাই স্পষ্ট যে তারা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে চায় এবং একটা মেনলি ট্যাক্সই যে আপনার প্রাতিষ্ঠানিক পরিচালনার যে ভিত্তি সেটাতে যেতে চায়। সে ট্যাক্সই বলতে এটা বলছে কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট তো আসলে এটা কোনো রাজনৈতিক দলই আসলে ইন্টারিম গভর্নমেন্টের অংশ হতে চাইবে না, পৃথিবীর কোনো দেশে হয় না এটা। ইন্টারিম গভর্নমেন্ট আপনার একটা বিশেষ ব্যবস্থায় যারা অরাজনৈতিক শক্তি তাদের হাতেই থাকে, তারা রাজনৈতিক শক্তিকে আপনার একটা প্যাসেজ তৈরি করে দেয় যে যেভাবে রাজনৈতিক শক্তিগুলো আবার আপনার একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে দিয়ে দেশ পরিচালনা করতে পারে। তো এখন যেটা হয়েছে নির্বাচন পেছানোর ক্ষেত্রে দেখেন যে ইশরাক সাহেব যেটা বললেন যে আমাদের দেশের কোনো অংশেই হয়তো বা আমাদের এককভাবে জিতে আসার কোনো আসনের সম্ভাবনা নেই। তো সম্ভাবনা নেই কিংবা আছে আমরা কিন্তু এটা নিয়ে এখন ভাবছি না। আমরা এখন ভাবছি যে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান ঘটে গিয়েছে, গণঅভ্যুত্থানের মানুষের কিছু চাওয়া ছিল, মানুষ আসলে কি চায় নাই সেই জিনিসটা গণঅভ্যুত্থানে আপনি দেখবেন দেয়ালে দেয়ালে মানুষ ঘোষণা করে দিয়ে গিয়েছে। তরুণ প্রজন্ম তাদের আপনার প্রত্যাশার কথা ব্যক্ত করে গিয়েছে। এখন এগুলো বেসিক যেই আপনার সংস্কারের জায়গাটা, হ্যাঁ, ইভেন আমরা সংস্কার নিয়েও কিন্তু অনেক তর্ক হচ্ছে, সংস্কার কোন জায়গাগুলো আমরা এখন নেব, কোন জায়গা নিব না, কিংবা পরে নির্বাচনকে সংস্কারের পরে হবে নাকি নির্বাচনটা হয়ে যাবে সংস্কারগুলো পরবর্তী সংসদে রেটিফাই করার পর বাস্তবায়ন করা হবে। এই প্রেক্ষিতে আমরা একটা বিষয় বলতে পারি যে আমরা নির্বাচন পেছানোর সাথে আমাদের কখনোই আমাদের কোনো এজেন্ডা ছিল না। আমাদের এজেন্ডা এখনও ক্লিয়ার যে আমরা সুস্পষ্ট বিচার। দেখেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটার মূল কারণ কি? লালবাগের ছাত্রলীগ নেতা গোপালগঞ্জে গিয়ে অস্ত্রসহ আপনার সেখানে তাকে দেখা গিয়েছে। জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি গোপালগঞ্জে অস্ত্র হাতে আমাদেরকে হামলা করেছে। কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের আপনার নেতৃত্ব ওখানে দেখা গিয়েছে। তার মানে গোপালগঞ্জটা হয়ে গিয়েছে সারা দেশে যারা আওয়ামী লীগের দেশের বাইরে যেতে পারেনি যে সন্ত্রাসীরা, তারা এখানে গিয়ে গোপালগঞ্জে অবস্থান নিয়েছে। এমন আমাদের কাছে খবর এসেছে, আমরা গোপালগঞ্জবাসীর কাছ থেকে জেনেছি যে শেখ মুজিবুর রহমানের মাজার ঘিরে সেখানে রেসিডেন্সিয়াল ব্যবস্থা আছে এবং সেখানে স্বাভাবিকভাবেই মাজারে তো পুলিশ কিংবা নিরাপত্তা ব্যবস্থা যাবে না, সেটা একটা অলিখিত ক্যান্টনমেন্ট হয়ে গিয়েছে। তো এই যে জায়গাটা হয়েছে, তো আপনি যদি বিচার সত্যিকার অর্থে দৃশ্যমান যদি বিচার হতো, হ্যাঁ, তখন কিন্তু আপনি এই অবস্থা দেখতে পেতেন না। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না। তো আমরা বলছি যে ভাই যেটা বললেন যে হ্যাঁ আমাদের অনেকে বলছে প্রিপারেশন ছিল না, কিন্তু একটা জেলায় আপনি হয়তোবা অন্যান্য জায়গা থেকে আমাদের একটু কনসার্ন বেশি ছিল যে আমরা গোপালগঞ্জে যাচ্ছি। গোপালগঞ্জে যেহেতু আওয়ামী লীগের দুর্গ এবং পৃথিবীর সব দেশেই স্বৈরশাসকদের একটা নিজস্ব বলয় থাকে, মানুষগুলোকে তারা গত 15 বছরে পেলে পুষে তৈরি করেছে তাদের পক্ষে যে কোনোভাবেই আপনার দাঁড়ানোর জন্য। কিন্তু এটা এমন না যে ওখানে যাওয়াটা আমাদের জন্য অন্যায় হয়ে গেছে, পাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, ইভেন জায়গাটায় আমরা গিয়েছি, এটার মাধ্যমে স্পষ্ট হয়েছে জাতির সামনে যে বাংলাদেশে যদি সত্যিকার অর্থেই এই ফ্যাসিস্টদের সুবিচার না করা যায়, সুবিচার বলতে বলছে একটা জাস্টিস এনশিওর না করা যায়, তখন কিন্তু কেউ নিরাপদ না। গোপালগঞ্জে কি বিএনপি নিরাপদ কিংবা সেখানে জামাতে ইসলাম নিরাপদ? তো স্পষ্ট চোখের সামনে দেখিয়ে দিয়েছে। আর একটা বিষয়, কক্সবাজারে যে হামলার ঘটনা ঘটেছে, তো এটা কিন্তু গোপালগঞ্জের সাথে এটা তুলনীয় নয়। হ্যাঁ, তবে এটার একটা আলাদা ডাইমেনশন আছে। যেমন নাহিদ যেটা বলেছেন যে নাসির যে কথাটা বলেছে, হয়তোবা যদি ওইটা কথার মধ্যেই থাকতো তখন হয়তোবা আমরাই বলতাম যে নাসির কেন এটা আপনি এটা বলতে গেলেন, এটা হয়তোবা এই মুহূর্তে দরকার ছিল না। বিশেষ করে সালাউদ্দিন সাহেব এখন বিএনপির পলিসি মেকিংয়ে খুব গুরুত্বপূর্ণ অবস্থায় আছেন। তো কিন্তু দেখা গেল কি ওখানকার সমাবেশ শেষ করে আমরা মানে
সালাউদ্দিন সাহেবের বাড়ির মানে যে চকরিয়া পার হওয়ার আগেই সমাবেশস্থল পুরোপুরি ভাঙচুর, সেখানে সব পোস্টার নামানো এবং সেখানে অনেকভাবে আপনার মানুষটা রাস্তা নেমে এসেছে। ইভেন সালাউদ্দিন সাহেবের বাড়ির সামনে যে ঘটনা ঘটেছে, উনি ঢাকায় যেটা বলেছেন, উনি তাদেরকে আন্দোলন করতে বলেছেন, বাট নিরাপদে যাতে তারা আসতে পারে সেই কথাটা উনি বলে দিয়েছেন। এটার মাধ্যমে স্পষ্ট যে ওই এলাকায় সালাউদ্দিন সাহেবের একটা বড় আপনার প্রভাব তৈরি হয়েছে, এবং এই প্রভাবটা শুধুমাত্র বলছেন যে গডফাদার না, আমরা আবারও বলছি, দেখেন গডফাদার হয়ে ওঠা একটা প্রক্রিয়া, কিন্তু শুরুটা হয় এভাবেই। বাট স্টিল আমি সালাউদ্দিন সাহেবকে বলতে চাই না যে উনি যেটা বলেছেন তাকে তার বিরুদ্ধে সঠিকই বলেছেন, বাট যদি ওনার নেতাকর্মীরা এই ঘটনাটাকে রেসপন্সটাকে এভাবে করে, যেমন আমরা কিন্তু সারা দেশেই আমরা মানে এমন কোনো জায়গা নেই যেখানে সমাবেশ বন্ধ করতে হয়েছে। গোপালগঞ্জে কিন্তু আমরা সফলভাবে সমাবেশ করে এসেছি। গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমাদের নেতারা কিন্তু সেখানে মুজিববাদ, মুর্দাবাদ, বাংলাদেশের ইতিহাস রচনা করে এসেছে। কিন্তু সালাউদ্দিন সাহেবের বাড়ির সামনে আমাদের মঞ্চটা নাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই সমাবেশটা করতে পারি নাই। কারণ আমাদের যদি আপনি ইমোশনের দিকে তাকান, অথবা আমরা যেটা কাজে নেমেছি, কাজের ক্ষেত্রে আমাদের যদি সাকসেস মানে কিংবা ফেলিউর দিকে তাকান, যে আমরা কিন্তু ফেল করেছি সালাউদ্দিন সাহেবের বাড়ির সামনে। ইভেন পেকুয়াতে যেই শহীদ ওয়াসিম আকরাম উনি মারা গিয়েছিলেন, ওনার যে কবর জিয়ারতের আমাদের শিডিউল ছিল আপনার গত পরশুদিন রাতে, আমরা কিন্তু স্বাভাবিকভাবে নিরাপত্তা কনসার্নের কারণে সেখানে যেতে পারিনি। পরবর্তী গতকাল আমাদের সেখানে আপনার দিনের বেলা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সেখানে আমাদের নেতাকর্মীরা গিয়ে ওনার কবর জিয়ারত করে এসেছে, যেটা সালাউদ্দিন সাহেবের বাড়ির কাছে। তো এই বিষয়গুলো আমরা বলতে চাই যে মানে আমরা মানলাম যে আসলে সেখানে তার তেমন কোনো আপনার গডফাদারিও কিংবা স্টাইল নাই, কিন্তু এই যে জনতা যেটা আপনার আগে যেভাবে আওয়ামী লীগকে এই ধরনের স্থানীয় জনগণ বিভিন্নভাবে আপনার ব্ল্যাঙ্ক চেক দেয় যে নেতা বললে সব করে ফেলতে পারবে, এখনও কিন্তু এই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে। তো এই যে পরিলক্ষিত হচ্ছে, এটার মাধ্যমে আপনি চিন্তা করেন যে যদি সালাউদ্দিন সাহেবকে এই কথা বলার কারণে সেক্ষেত্রে জনগণ আপনার গাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটতে মানে যেটা হয়েছে, যে আমাদের তো ওই জায়গাটা আর্মিদের মাধ্যমে পার করতে হয়েছে, পরবর্তীতে নির্বাচন বলেন কিংবা মানে ফিউচার দিনগুলো কি আমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে না? তো এটা ভ্যালিড। যেমন তবে আমরা কখনোই গোপালগঞ্জের ইনসিডেন্টের সাথে চকরির ইনসিডেন্ট মিলাতে চাচ্ছি না। হ্যাঁ, তবে এটাকেও মাথায় রাখতে হবে যে একটা দলের মধ্যে বিএনপির মধ্যে যেরকম অনেকে আছে যাদের কথার দায় বিএনপি নেয় না, হ্যাঁ, বিএনপি অথবা নীরব থাকে, এনসিপির মধ্যে এনসিপির তো 10 জন কথা বলে, 20 জন কথা বলে, আপনি 19 জনের তো নিয়ে আপনার কোনো কনসার্ন নাই, আপনি মেনে নিচ্ছেন যে ওকে ফাইন, তো 1-2 জন তো মাঝে মাঝে যদি কথা বলে, এটা কি আপনি প্রধানতম ধরে জাতীয় ঐক্যের ক্ষেত্রে বিনষ্ট হয়ে যাচ্ছে? এই অ্যাসেসমেন্টটা আমাদেরকে পুনর্বিবেচনা করতে হবে। জি, এ পর্যায়ে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। বিরতিতে যাবার আগে আমরা অনেক কথাই বলছিলাম, আলাউদ্দিন মোহাম্মদের কাছ থেকে আমরা কিছু কথা শুনছিলাম। আমরা ডিফিকাল্ট পরিস্থিতিতে আছি, এটা আজকে আমাদের আলোচনার বিষয়। আমি আলোচনার সামনে যাওয়ার আগে আমি আরেকটি বক্তব্য আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই। ইসলামী আন্দোলনের নেতা ফয়জুল করিম বলেছেন, অনেকেই বলে আওয়ামী লীগও চাঁদাবাজ, বিএনপিও চাঁদাবাজ, পার্থক্যটা কি? আমি বললাম, একটা হলো ছ্যাঁচড়া চাঁদাবাজ আর একটা শাহী চাঁদাবাজ। আওয়ামী লীগের লুটপাট কি দেখবেন, হাজার হাজার শত 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 শত, এছাড়া লুটপাট বোঝে না। ছাত্রলীগ এত শত এত কোটি, পিয়ন এত শত এত হাজার কোটি, এরা হলো শাহী চোর, শাহী চাঁদাবাজ। আরেক দল আছে দুঃখিত আরেক দল আছে ছ্যাঁচড়া চাঁদাবাজ। এরা মুচির কাছে যায়, ঋষির কাছে যায়, চামারের কাছে যায়, রিক্সাওয়ালার কাছে যায়, ঠেলাওয়ালার কাছে যায়, টেম্পু স্ট্যান্ডে যায়। আমি সাদাত আহমেদের কাছে তার এই বক্তব্য সম্পর্কে জানতে চাই। স্পষ্টভাবেই দুটি দলের কথাই উল্লেখ করেছেন, আওয়ামী লীগ এবং বিএনপি। আচ্ছা, নাম উল্লেখ করেই তিনি বলেছেন। আচ্ছা, আমি প্রথমত আমি একটু ব্যাক করতে চাচ্ছি যে আমার ভাইয়ের কথায়, যে ইশাকের কথা যখন আপনি বলছেন,
সেম ওয়েতে আপনি কিন্তু একই সাথে ইশরাকের কথা বলে আপনি কিন্তু ইশরাকের আনসারটা কিন্তু নিজেই দিয়ে দিচ্ছেন যে এনসিপিতে হয়তো 20 জনের মধ্যে 19 জন একরকম বলেছে, একজনের কথা ধরে এত কিছু ইয়ে করার। তো আমাদেরও সেম কথা যে ইশরাক আমাদের একটা ইয়াং ত্যাগী নেতা অ্যান্ড প্রুভেন নেতা, যে তার কর্মী বাহিনীর জন্য সে নিবেদিত প্রাণ, সে নিজে মাঠে নেমে তাদেরকে বাছায় নিয়ে যাচ্ছে, আমরা দেখেছি যেটা। তো ইশরাক আমরা ফিল করি ইয়াং, ও ম্যাচিওরড হচ্ছে, আরও হবে, অ্যান্ড সে যদি বলেও থাকে, এটাকে আপনারাও ওইভাবে দেখার কিছু নাই। আমি কিন্তু এখানে যেটা অ্যাকচুয়াল পয়েন্ট আউট করতে চাচ্ছি যে আপনি আমি যেটাই করব সামনের প্রজন্ম কিন্তু ওটা শিখছে। আমরা যদি আজকে, আপনি একটু আগে বললেন যে তাহলে কি সালাউদ্দিন সাহেব দক্ষিণ চট্টগ্রামের গডফাদার, তো দ্য ওয়ার্ড ইজ নট রাইট। কেন আমি গডফাদার হিসেবে দেখব? হ্যাঁ, উনি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, ওনাকে আমরা যথেষ্ট সম্মান করি। ওনার কথা, ওনার চিন্তা ভাবনা, ওনার ব্যাখ্যা দলের জন্য অনেক মায়নে রাখে, আমরা ওনাকে শ্রদ্ধা করি। তো এখন আপনি যখন একজনকে শ্রদ্ধা করবেন, ধরেন আপনার বাবাকে কেউ যদি কিছু বলে, আপনার ছেলে মানে ওই বাপের ছেলে মেয়েরা উত্তেজিত হয়ে যাবে। উত্তেজিত হয়ে একটা ফ্যামিলিতে যখন 10টা বাচ্চা থাকে, সবসময় কিন্তু সবাই মিলেমিশে থাকতে পারে না, বেকায়দা একটা দুইটা কাজ করে ফেলে। হ্যাঁ, তো এটা আপনাকে ওইভাবে ধরে নিতে হবে। আমার যেটা মেইন পয়েন্ট ছিল, ফার্স্ট থেকে আমি বলে আসছি যে আমরা যখন এই আন্দোলন করলাম একসাথে, আবারও বলছি একসাথে, এই মানে বিজয় যেটা হলো, তো এই একতা মানে কই গেল? আজকে আমরা তো আন্দোলন করেছিলাম ইলেকশন করার জন্য, জাতিকে তাদের ভোটের রাইট দেওয়ার জন্য। আমরা আন্দোলন করেছিলাম বিচার পদ্ধতি, বিচারের আয়ত্তে আনার জন্য বিগত সরকারকে। আমরা আন্দোলন করেছিলাম বাংলাদেশ থেকে যত টাকা পয়সা পাচার হয়ে গেছে, ওই টাকা পয়সা ফেরত আসার জন্য। তো ওইগুলা টপিক সব সরে গেল কেন? ওইগুলা থেকে আমরা কেন ডিরেল হয়ে গেলাম? এটা একটা প্রশ্ন আমার। আরেকটা প্রশ্ন হলো যে ভাই যেরকম বলছে আপার হাউস লোয়ার হাউস নিয়ে আমরা ঐক্য কমিশনে কথা হয়েছে, এটা নিয়ে অনেকে মত দ্বিমত সবই করেছে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন আপার হাউস লোয়ার হাউস পিআর সিস্টেম যেটাই বলেন, যেটা আপনি স্ট্যাবলিশ করতে চাচ্ছেন, এটা করার জন্য তো আপনাকে সংসদে যেতে হবে, আপনাকে তো এটার ম্যান্ডেট নিতে হবে, 2/3 মেজরিটি লাগবে, আপনার তো একটা কনস্টিটিউশনাল রাইট লাগবে আপনার এটা চেঞ্জ আনার জন্য। তো আপনি যদি বলেন যে এটা বিপ্লবী সরকার হলে আপনি কনস্টিটিউশন ব্রেক করেছেন, কেন কনস্টিটিউশনে বিপ্লবও নাই, মার্শাল ল নাই। তারপর আপনি বলছেন না, এটা বিপ্লবী সরকার না, এটা ইন্টারাম গভর্নমেন্ট, আপনি এই কনস্টিটিউশনের আন্ডারেই করছেন। এই কনস্টিটিউশনের আন্ডারে যদি করেন, তাহলে আপনি জাতি কি আপনাকে অধিকার দিয়েছে এটা চেঞ্জ করার? আপনি কি মানে জাতির ম্যান্ডেট নিয়ে এসছেন এই পজিশনে বসে এই দেশের পুরো এত বড় একটা ডিসিশন নেওয়ার? আপনার তো কয়েকটা কাজ ছিল, ওই কাজগুলো কি হলো? আপনি বিগত সরকারের নেতাদেরকে ফেরত আনলেন না, তাদের টাকা পয়সা ফেরত আনলেন না, তাদেরকে বিচারের আয়ত্তে আনলেন না, এখন পর্যন্ত বিচার পদ্ধতি কমপ্লিট হলো না, চলছে। যারা আটক আছে তারা বিচারের, যারা আটক আছে, তো যারা আটক নাই তাদেরটা কি হচ্ছে? ইন্টারপোলের মাধ্যমে কাকে ফেরত আনা হচ্ছে? তা জাতি তো অনেক কিছু জানতে চায়। তা আপনি এই পিআর সিস্টেম, আপার হাউস লোয়ার হাউস, এইগুলা কথা বলে এটা ঘোলাটে করা, এটা সময় কিল করা, টাইম এক্সটেনশন করা, আপনি নির্বাচন পিছানো ছাড়া এটা আমাদের চোখে নির্বাচন পিছানো ছাড়া এটা আর কিছু দেখি না। হ্যাঁ, তো আপনি যদি নির্বাচন দেন, এখন এনসিপি আসুক, জামাত আসুক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসুক, সবাই মিলে একতায় যেরকম একসাথে আমরা মুভমেন্টে যেতে পেরেছি, একসাথে একতায় আমরা ইলেকশন ফেস করে যে জয়যুক্ত হবে সে গভর্নমেন্ট ফর্ম করে ডিসিশন নিতে পারবে আপার হাউস লোয়ার হাউস দরকার আছে কিনা, এই দেশের পিআর সিস্টেম দরকার আছে কিনা। আর এটা শুধু দরকারের ব্যাপার না, বাংলাদেশের জনগণ শিক্ষাগত যোগ্যতায় ওই মেধা রাখে কিনা এটা বুঝে ওঠার
যে ভোট পড়লো ওখানে, ইলেকশন জিতলেন আপনি, তো আমি এই সাধারণ জনগণ হয়তো আমি ওনারে পিটায় মেরে ফেলবো, কী রে ভাই তোরে ভোট দিলাম তুই জিতলি না, ও জিতলো কেন? তো আপনাকে তো বুঝতে হবে ব্যাপারটা, যে আপনাকে জনগণকে শিক্ষিত করতে হবে ব্যাপারটা নিয়ে, আপনাকে সময় দিতে হবে। আপনি তো আজকে চেলে কালকে বদলায় ফেলতে পারেন না। আমি আরেকটি বিষয়ে যেতে চাই, যে বিষয়টি অ্যাড্রেস আমার মনে হয় যে খুব কম দলই করছে, আমাদের কাছে মনে হয় মিডিয়াতে, সংবাদ মাধ্যমে। জাতিসংঘের মানবাধিকার অফিস খোলা নিয়ে একটি আলোচনা চলছে, কয়েকটি দল এটির বিরোধিতা করছে ওপেনলি। একটি বিবৃতি দিয়েছে ইসলামী আন্দোলন, সেই বিবৃতিটিতে তারা বলছেন বাংলাদেশের মতো একটি শান্ত ও নিরাপদ দেশে এমন ব্যর্থ একটি সংগঠনের একটা কমিশনের কার্যালয় খোলার কোনো কারণও নেই, দরকারও নাই, বরং বিপদ আছে। বিপদটা কি আছে, এবং এটা নিয়ে আসলে খুব বেশি রাজনৈতিক দলের পক্ষ থেকে কথা আমরা কেউ শুনছি না, কারণ কি আলাউদ্দিন মোহাম্মদ? এখানে আপনি যে বিষয়টা বলেন, আমি একটু যদি ইকোনমিক রেফারেন্সটা নিয়ে কথা বলতে চাই, যে এই সরকারকে তরুণরা, ছাত্ররা বসিয়েছে, এটা সত্য এবং ফ্যাক্ট। এবং ওই সময় আসলে যেটা সাদাত ভাই বললেন, এটা আংশিক সত্য, যে এটা বিএনপির ওই সময় ক্ষমতা গ্রহণের কোনো সুযোগও ছিল না। বিএনপি হয়তো বা ক্ষমতার অংশ হতে পারত, বিএনপি একচ্ছত্রভাবে পুরো জিনিসটা নিয়ন্ত্রণ বিএনপির হাতে ছিল না, এটা ছিল তখন সমন্বয়কদের হাতে, তখনকার যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল। পাশাপাশি স্টেক হোল্ডার হিসেবে আর্মি ছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো ছিল, কিন্তু এককভাবে কোনো দল এখানে ছিল না। তো এ প্রেক্ষিতে এই সরকারকে ক্ষমতা বসানোর পর এই সরকারের কাছ থেকে আমরাও কিন্তু অনেকগুলো জায়গায় আমরা সরকারের ব্যর্থতা আমরা তুলে ধরছি বারবার, এবং সরকার যে দায়িত্ব পালনে বসেছে, বিচার, সংস্কার এবং নির্বাচন, এটা সুস্পষ্ট 3টা ম্যান্ডেট সরকারকে দেওয়া হয়েছে, যে আপনি বিচার, দৃশ্যমান বিচার করে যাবেন, একটা সংস্কার, যে সংস্কারের মাধ্যমে ফেসিবাদী কাঠামোর ফিরবে না, বাংলাদেশ একটা টেকসই গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবে, এবং এককভাবে কারো আসলে ক্ষমতাধর হয়ে ওঠার সুযোগ থাকবে না, স্বৈরাচার হয়ে ওঠার পথ বন্ধ করা হবে। তৃতীয়ত হলো এখানে একটা গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনটা আসলে যেটা প্রধান উপদেষ্টা বারবার বলছেন যে ঐতিহাসিকভাবে মানে শ্রেষ্ঠ নির্বাচন হবে, যদিও সেই আয়োজনের কোনো আমরা দেখতে পাচ্ছি না, লক্ষণ দেখতে পাচ্ছি না, আলামত দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে সেইটা না করে গভর্নমেন্ট যেটা করেছে, যেমন ইকোনমির ক্ষেত্রে আমি যদি বলি যে আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, তো গভর্নমেন্ট কিন্তু কাকতালীয়ভাবে এবং বেশ দক্ষতার সাথে ইকোনমি ম্যানেজ করেছে, এটা সত্য। অনেকগুলো ব্যাংক ফেলিউরের পথে ছিল, ব্যাংকগুলো এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আমাদের যেই রিজার্ভ একেবারে আপনার তলানিতে যাচ্ছিল, একটা দেশে মিনিমাম 3 মাসের আমদানি যেই খরচ, সেই খরচটা রিজার্ভ থাকতে হয়, আমরা বারবার সেটার নিচে নেমে যাচ্ছিলাম। তো আমার মনে হয় যে এই সরকারের কখনোই ম্যান্ডেট না, এবং বিনিয়োগ আনা আসলে এই ধরনের ইন্টারিম সরকারের কোনো কাজও না। আসলে পৃথিবীর কোথাও ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে আপনার যারা দীর্ঘস্থায়ী ব্যবসা করবে, সে সরকারের পক্ষ থেকে কিন্তু আয়োজন ছিল, চেষ্টা ছিল, ঘোষণা দেওয়া ছিল। সরকারের পক্ষ থেকে দেখেন একটা বিষয় ছিল যে বিনিয়োগের পরিবেশ তৈরি করা। পরিবেশ তৈরি করাটা এটা এমন না যে সরকারের সময় বিনিয়োগ আসবে। আপনি যেমন এনবিআরকে সংস্কার করার কথা বলছেন, আপনি আমাদের যে পোর্টগুলোকে সচল করা, হ্যাঁ, আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যে বাধাগুলো, যে আমাদের ডুইং বিজনেস ইন্ডেক্সে কিছু উন্নতি, এই জায়গাগুলো কিছু থাকে, মানে রাজনৈতিক সরকার অনেক সময় করতে পারে না, বিভিন্ন ধরনের চাপে, রাজনৈতিক যেই অলিগার কাছে তাদের চাপে নতি স্বীকার করে। সেক্ষেত্রে সরকার কিছু জায়গায় হাত দিয়েছিল, যদিও তার ম্যান্ডেটের বাইরে। তারপরে আমি বলবো যে ইকোনমির ক্ষেত্রে সরকার যদি মানে সফলতা বলি, যে ইকোনমির ক্ষেত্রে এটা সবচেয়ে ভালো করেছে। আর যদি আমরা বলি স্ট্রাকচারাল রিফর্মস এবং আদার্স, সেই জায়গাগুলোতে আসলে ডেফিনেটলি আমরা দেখতেই পাচ্ছি এখন পর্যন্ত কোনো সনদ কিংবা কোনো ধরনের জায়গায় আসতে পারে নাই। তো যে বিষয়টা বলছেন মানবাধিকার কমিশনের কার্যালয় গঠন নিয়ে, তো এটা নিয়ে আমাদের পার্টির অবস্থান খুব ক্লিয়ারলি ব্যক্ত করেছেন আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেন সাহেব, যে এটা গুরুত্বপূর্ণ এবং এটা সরকার কিভাবে করবে সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে আপনি ধরেন পোর্টের ক্ষেত্রে যেটা দেখা গিয়েছে, করিডোরের ক্ষেত্রে দেখা গিয়েছে, যে হয়তো অনেক ভালো সিদ্ধান্ত যেটা আমাদের দরকার, কিন্তু এই গভর্নমেন্টের ক্ষেত্রে যে প্রক্রিয়াগত যে আমরা ত্রুটিগুলো দেখতে পাচ্ছি, যে গভর্নমেন্ট রাজনৈতিক শক্তিগুলোকে, যারা ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন, স্টেক হোল্ডার, তাদেরকে সাথে না নিয়ে এই ধরনের কাজ করছেন, যে কাজগুলো আসলে মূলত অতীতে আমরা দেখেছি বাংলাদেশের গভর্নমেন্টগুলো এই ধরনের চুক্তির ক্ষেত্রে এই রাখঢাক রেখে কাজ করেছেন, এই সরকারের কাছে প্রত্যাশিত ছিল না। মানবাধিকার কমিশনের ক্ষেত্রে আমরা বলছি যে এখানে বাংলাদেশে
কিছু ক্ষেত্রে যেমন যারা এখানে বলছেন এটা সত্য না যে বাংলাদেশ নিরাপদ এবং বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন হয় না। পৃথিবীতে আমরা যদি বলি একবিংশ শতকে যদি বাংলাদেশের মতো মানবাধিকার লঙ্ঘন গত 15 বছরে যা ঘটেছে, যেখানে গুম খুন আয়নাঘর, যেভাবে আপনার মানে মানবাধিকারের যে একটা মিনিমাম আপনার ল্যান্স বলেন অথবা সেন্স বলেন মানুষের মধ্যে, এটা এখানে ডেভেলপ হয় নাই। তো সেক্ষেত্রে হয়তো এটা প্রয়োজন হতে পারে, বাট আমি বলছি না যেটা পক্ষে বিপক্ষে। আমার এটা হলো যে প্রয়োজন হলে এটা বিএনপি এখানে একটা বড় রাজনৈতিক দল আছে, জামাত ইসলামী আছে, এনসিপির কেউ কেউ মানে দল হিসেবে প্রেজেন্ট করতে পারে। এটা একটা আন্তঃদলীয় বৈঠক হতে পারে সরকারের সাথে, যে আমরা যে এই ধরনের সিচুয়েশনে যেমন যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাটা দেখেন, আপনার বিএনপির যে নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি কিন্তু আপনার মানে গ্রেভ হিউম্যান রাইটস ভায়োলেশনের মধ্য দিয়ে গিয়েছেন। বাংলাদেশের মতো দেশ থেকে ওনাকে মুচলেখা দিয়ে পার করে দেওয়া হয়েছে, উনি রাজনীতি করতে পারবেন না। এটা কিন্তু আপনার বেসিক ফান্ডামেন্টাল হিউম্যান রাইটসের লঙ্ঘন। আপনি কোনো নাগরিককে বলতে পারেন না রাজনীতি করতে পারবে না, এই মর্মে সে তাকে মুক্তি দিতে পারেন না। তো এই ক্ষেত্রে কিন্তু বিএনপিও কিন্তু এই শিকার হয়েছে। সো এটা এমন না যে বিএনপির বিরোধিতা করবে, কিংবা আপনার ইসলামী দলগুলো বলতেছে যেখানে একটা রিউমার উঠানো হয়েছে আপনার যে LGBTQ কিংবা আদার রাইটসের ক্ষেত্রে এখানে একটা বড় ইয়ে হতে পারে। এটা সত্য যে বাংলাদেশের মতো দেশে যে এখানে আপনার এই ইস্যুগুলো খুব বেশি আপনার সেন্সিটিভ, তো এখন এইগুলো ক্লজে থাকতে পারে। বাট বিষয়টা হলো যে একতরফাভাবে যে এটার বিরোধিতা করা আমাদের মাথায় রাখতে হবে যে এখন আওয়ামী লীগ কোনো টেবিলে নাই, কিন্তু এমন না যে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগের অনেকগুলো এজেন্সি আছে, আওয়ামী লীগের ইভেন ইসলামিস্টদের ভিতরে আওয়ামী লীগ আছে, বিএনপির ভিতরে আওয়ামী লীগ আছে, এনসিপির ভিতরে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের এজেন্ডা আছে, সুশীল সমাজের ভিতরে আছে এজেন্ডা, সরকারের ভিতরে এজেন্ডা আছে। এখন আমরা কি সত্যিকার অর্থে যেটা ভাই বলেন, ভাইয়ের সাথে আমি একমত, আমি মানে প্রথম থেকে এখন পর্যন্ত আমরা বারবার বলছি যে অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন কিছু ক্ষেত্রে একমত থাকবে, শাসনতান্ত্রিক ব্যাপারে দ্বিমত থাকতে পারে যে দেশে আসলে শাসনতান্ত্রিক কাঠামোটা কীরকম হবে, সরকার মেয়াদ কতদিন হতে পারে, তত্ত্বাবধায়ক সরকার কীভাবে হবে। বাট কিছু ক্ষেত্রে যেমন হিউম্যান রাইটস ভায়োলেশন কিংবা আওয়ামী লীগ এখানে যেই হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে, যেইটার প্রমাণ আসলে যেই মানবাধিকার কমিশন এখানে আসতে চাচ্ছে, আমরা কিন্তু এটিকে রেফারেন্স হিসেবে এটাকে অনুবাদ করে সব লয়ারের হাতে নিয়ে ঘুরতেছে যে বাংলাদেশে কী কী ঘটেছে। প্রতিটা মামলায়, প্রতিটা আপনার ট্রাইব্যুনালের প্রতিটা কেসে বারবার এটাকে রেফারেন্স হিসেবে আসতেছে। সো যদি আপনি আওয়ামী লীগের সুস্পষ্ট বিচার করতে চান এবং বিচারটা যদি আন্তর্জাতিক মহলের সাথে গ্রহণযোগ্য বিচার করতে চান, তাহলে আমার মনে হয় যে আলাপ আলোচনা করে এই কার্যালয় এখানে স্থাপন অনুমতি দিলে খারাপ কিছু হবে না। এটা 3 বছরের জন্য অনুমতি হতে পারে, যেটা অলরেডি ক্লসে আছে। কিন্তু এখানে বিচারটা যেমন আওয়ামী লীগ যাতে আপনার বাইরের দুনিয়ার কাছে ইভেন এই সরকার যদি আরো 6 মাস থাকে, 6 মাসের পরে তো বিএনপি এর সাথে বিচার করতে হবে। হ্যাঁ, আলাউদ্দিন, আমি প্রসঙ্গে আসি। তাহলে যে বিচার প্রক্রিয়া হচ্ছে সেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন যাতে না ওঠে বা স্বচ্ছ থাকে, সেজন্যই কি মানবাধিকার কমিশনের অফিস খোলার প্রয়োজন? হ্যাঁ, আমার সাইড থেকে একটা বড় অবজারভেশন হলো যে আমাদের বিশ্বের যেই দরবারে মহলে বাংলাদেশের যে একটা গণহত্যা সংঘটিত হয়েছে, 1400 মানুষ এখানে নিহত হয়েছে, যদিও সরকারের গ্যাজেট কিন্তু আর অনেক কম, কিন্তু এটা কিন্তু আপনার জাতিসংঘের রিপোর্ট থেকে আমরা বলছি 1400 এখানে মারা গিয়েছে। এবং কিভাবে মেরেছে আপনি যদি দেখেন, এখানে ওরা আপনার প্রুফ দিয়েছে যে মোর দেন 60% বুলেট এগুলো আসলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। তো অনেকগুলো জায়গা আছে যেগুলো আসলে এভিডেন্স আপনার ইউএনের কাছে আছে। আপনি যদি এখন বিচারটা করতে যান, এখন তো সুষ্ঠুভাবে বিচারটা এনশিওর করেন, এই 1400 আপনার মৃত্যু, এই মৃত্যুটাকে আপনার দেখেন আওয়ামী লীগের কাছে ন্যারেটিভসটা কি, এখানে ইউনিট সরকার মানে ওই মেটিকুলাস ডিজাইন করে এখানে নিজেদেরকে মেরেছে, এই ধরনের কিন্তু ন্যারেটিভস ওরা এস্টাবলিশ করছে। আপনারা কি তাহলে কি এই বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারছেন না? না না না, ব্যাপারটা এরকম না। বিচার প্রক্রিয়ার উপর আস্থা অবশ্যই আমাদের রাখতে হবে, কারণ আমরা যদি আমাদের দেশে আমাদের স্ট্যান্ডার্ড সেট না করতে পারি, তাহলে বাইরে কেউ সে স্ট্যান্ডার্ড সেট করবে না। বাট বিষয়টা হলো যে এই বিচার প্রক্রিয়াটা আপনার বহির্বিশ্বের কাছে আমাদের যে কাউন্টার পার্টস আছে, আমাদের তো বিভিন্ন দেশের সাথে বাণিজ্য করতে হয়, তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের আপনার লেনদেন আছে, চুক্তি আছে। অ্যাজ এ মেম্বার অফ জাতিসংঘ, আমাদের জাতিসংঘের যেই হিউম্যান রাইটসের ক্লজগুলো আছে সেগুলোর সাথে আমাদের এক্সপোর্ট যুক্ত আছে, আমাদের দেশের সাথে বিভিন্ন দেশের আপনার সম্পর্ক যুক্ত আছে। সেই ক্ষেত্রে এই অফিস যদি মানে বাংলাদেশের অনুকূলে আপনার ক্লজ রেখে করা যায়, এটা হয়তোবা এই বিচারের ক্ষেত্রে একটা আপনার বড় অগ্রগতি হতে পারে। এটা এবং ডেফিনেটলি এটা বিএনপিকে আমলে নিয়ে করতে হবে, বিএনপিকে সাথে নিয়ে করতে হবে। বাট খোল্লা যে হ্যাঁ আমি হিউম্যান রাইটসে বার্কিনা ফাসো তো আছে, ওখানে আছে, আমি গাজার ব্যাপার জানি। গাজাতে আপনার যদি মিনিমাম আপনার ইউএনের সেখানে আন্ডার আছে কিংবা ইউএন অফিসগুলো না থাকতো, তাহলে অনেক আগে গাজাকে আরো নির্মূল করে দেওয়া হতো। কিন্তু এটা মিনিমাম পৃথিবীতে মানবাধিকার রক্ষা করছে, সেটি আপনি বলতে চাচ্ছেন না? এখানে একটা বিষয় দেখেন না, হিউম্যান রক্ষা করছে সেটা আপনি স্টেটমেন্ট আকারে বলতে পারবেন না। বাট পৃথিবীতে মানুষগুলো, সভ্য রাষ্ট্রগুলো কোট আনকোট
কিছু কিছু জায়গাতে একমত হয়েছে যে আমরা এতটুকু করব না। ধরুন ইসরায়েল আপনার গণহত্যা চালাচ্ছে, এটা সারা বিশ্বের কাছে ক্লিয়ার, বাট এই তার গণহত্যার মধ্যেও কিন্তু তাকে প্রমাণ করতে হচ্ছে তার গণহত্যার ইয়াটা কি, গ্রাউন্ডটা কি। ধরেন এখন আপনি যে এই সিস্টেমের মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আপনাকে এই যে সিস্টেম গণহত্যা করে আবার সেম সিস্টেমের মধ্যে গণহত্যাকে কারা রুখে দেয়, এই জিনিসটা সিস্টেমের মধ্যে আছে। এখন আপনি পলিটিক্যালি পারবেন কি পারবেন না, এটা নির্ভর করছে আপনার ক্যাপাসিটির উপরে। সো এই জিনিসটা এমন না, ধরুন আপনি যদি বাংলাদেশকে গোটা আপনার বিশ্ব ব্যবস্থার অংশ হিসেবে কল্পনা করেন, সেক্ষেত্রে বিশ্ব ব্যবস্থা আরেকটা প্রতিষ্ঠান যেটা বাংলাদেশ হিউম্যান রাইটস ভায়োলেশনের আপনার এগেনস্টে কাজ করবে, সেটাকে আপনি বাদ দিতে পারবেন না, খারিজ করতে পারবেন না যে আমার এখানে মানুষ নিরাপদ আছে, আমার এখানে আছে। এটা তো বাস্তবতা না, নিরাপদ নেই। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমি সাদাত আহমেদকে দিয়ে বিশেষ করতে চাই। আসলে আমরা ইউএন এর সারা পৃথিবীতেই দেখছি ইউএন এর কার্যক্রমগুলো, সেখানে নতুন করে বলার কোনো কিছু নেই। আসলে আপনি এই পুরো বিষয় নিয়ে কি বলতে চান? প্রথমত আমি আলাউদ্দিন ভাইকে থ্যাংক ইউ বলবো যে উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে যেই নির্মূলভাবে টর্চার করে বাংলাদেশ থেকে বের করা হয়েছিল, আর এটা উনি রেকগনাইজ করেছে, এটার জন্য আমি ধন্যবাদ দিই। আর আশা করি ইনশাল্লাহ উনি পুরোপুরি সুস্থ হয়ে যেন দেশে ফেরত আসবেন। আর আমার একটা পয়েন্ট ছিল ওনার কাছে, উনি বলছে যে এই গভর্নমেন্ট অ্যাটলিস্ট ট্রাই করেছে, ইন্টারিম গভর্নমেন্ট অ্যাটলিস্ট ট্রাই করেছে যে বিদেশি ইনভেস্টমেন্ট যেন আসে। আমি মনে করি এখানে এফবিসিসিআইকে ইনভলভ করাটা খুবই দরকার ছিল, বিকজ যারা দেশে এখন ইন্টারিম গভর্নমেন্টে আছে, ধরে নিলাম যে ইউনূস সাহেব একা ইজ ইন্টারন্যাশনাল ফিগার, রেসপেক্টেড সব কিছু, কিন্তু একা ইউনূস সাহেবকে দেখে গোটা পৃথিবী বাংলাদেশে কিন্তু ইনভেস্টমেন্ট দিয়ে দিবে না। আপনার বাংলাদেশের এফবিসিসিআইতে যারা ব্যবসায়ী আছে, যারা ঢাকা চেম্বারে আছে, চিটং চেম্বারে আছে, সবাই কিন্তু স্টেক হোল্ডার। আর আরেকটা কথা উনি বলেছে, যেটা হচ্ছে যে যখন এই বিপ্লবটা হলো, যখন সরকার গঠন করলো, ইউনূস সাহেব বসলো, যখন এখন যারা এনসিপি ফর্ম করেছে তারাও সরকারে একটা পার্ট ছিলেন। তো জিনিসটা হলো যে বিএনপি জানতো যে তারা ইলেকশন ছাড়া সরকারের গদিতে বসবে না। কেন আমি এই গদিটা গরম করতে আসিনি অন্য কারোর জন্য, আমি ইলেকশন করে বসবো দেশের উন্নতি করার জন্য, দেশটা নেশন বিল্ডিং করার জন্য, অ্যান্ড উইথ দ্য ম্যান্ডেট অফ জনগণ। তো এখন ওনারা অনেকজন রিজাইন করে এনসিপি করেছে, বাট আমাদের অল দ্য বেস্ট উইশেস ওনাদের কাছে যে আপনারা অ্যাটলিস্ট আমাদের সাথে একটা স্টেপে একসাথে পা দেন, যে আমরা ইলেকশনমুখী হই, ইলেকশন করি। আপনারা 300টা আসনে কেন 500টা আসনে সিট দেন, ক্যান্ডিডেট দেন, অসুবিধা নেই। আপনারা ইনশাল্লাহ জয়যুক্ত হবেন, আমরা জয়যুক্ত হব, যারা হবে তখন হিসাব করে ওইভাবেই সরকার গঠন হবে, ওটা কোনো ব্যাপার না। আমি আপনাকে বলছি না যে এনসিপি পাবে না বা পাবে, নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই গণমানুষ আপনাদেরকে অনেক পছন্দ করে, গণমানুষ যেরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পছন্দ করে। কিন্তু এখানে আপনি তো কিছু উদ্দেশ্য নিয়ে এসেছিলেন যে ইউনূস সাহেব আসবে, ইলেকশন আপনার ভোটের নিশ্চয়তা মানুষজন পাবে, বিচার হবে, টাকা ফেরত আসবে। উনি যেরকম বলল আওয়ামী লীগ যে নাই, এটা ভাবা ভুল। সত্যি কথা, আওয়ামী লীগ আছে। আপনি আওয়ামী লীগের যারা দোষী তাদের বিচার করেন, তাদেরকে বিচার আয়ত্তে আনেন। কেন মাঝখানে তো আমরা কথা শুনেছিলাম আওয়ামী লীগের একটা রিফর্ম হচ্ছে, সাবের হোসেন চৌধুরী অ্যান্ড সোহেল তাজ সাহেব বোধহয় চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি জেনারেল হচ্ছে। তো এটা আমাদের কনসার্ন না। কিন্তু গতকালকে আপনি যদি দেখেন, সোহেল তাজ অ্যান্ড তার বোন অলরেডি ইউনূস সাহেবের সাথে দেখা করেছে। কি হচ্ছে এটা আই ডোন্ট নো, বাট আমাকে বলতে হবে যে আপনি প্রত্যেকটা স্টেক হোল্ডারকে ইনভলভ করে নেশন বিল্ডিং করতে হবে, আপনি কাউকে বাদ রেখে করতে পারবেন না। তো আমার রিকোয়েস্ট হবে যে লেটস ইউনাইট টুগেদার ফর ইলেকশন। আমরা ইলেকশনমুখী হই, একসাথে একত্রে ইলেকশনের দিকে আগাই, নিজেদের মধ্যে এই ঝগড়া এই বিবাদ বাদ দিই। আমরা একজনকে কাদা ছুড়াছুড়ি করছি, আরেকজনের বেনিফিট হচ্ছে,
এই বেনিফিট সেটি কিভাবে আসলে এই এক হওয়ার বিষয়টি কিভাবে সম্ভব হতে পারে? আমরা যদি সবাই ইলেকশনমুখী হই, ওনারা পুরা দেশব্যাপী ওনাদের প্রচারণা করবে, মিটিং করবে, আমরা আমাদেরটা করব। কিন্তু ইলেকশনের তো একটা পদ্ধতি নিয়ে ঝামেলা আছে, যে কোন পদ্ধতিতে ইলেকশন হবে সেই বিষয়টি এটা আমি একটু আগে আমি অ্যাড্রেস করেছি যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে মনে করি এই পদ্ধতিটা আপনাকে ইমপ্লিমেন্ট করতে হলে আপনার কনস্টিটিউশনাল রাইট লাগবে, 2/3 মেজরিটি লাগবে। তা আপনি কি 2/3 মেজরিটি ছাড়াই কি আপনি একাই ম্যান্ডেট পেয়ে গেছেন জনগণের? হ্যাঁ কি না ভোট করেছেন? তার বলা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট আছে তাদের সঙ্গে, দিক না একটা হ্যাঁ কি না ভোট দিক জনগণের কাছে, লেটস প্লেস ইট, ইলেকশন দিয়ে দেন। আপনার ভয় কই? আপনি ইলেকশন দেন, জিজ্ঞেস করেন জনগণ, আপনি জনগণ পিআর সিস্টেম বুঝে কিনা এটা জিজ্ঞেস করেন না। লেটস গো, চল লেটস গো ফর, বুঝে কিনা এটার জন্য গণভোটের না বুঝে কিনা আপনি জিজ্ঞেস করেন, আর এটা পসিবল কিনা করা, হ্যাঁ না ভোট দেন, ঠিক না? কেন আপনি তো একটা রিক্সাওয়ালা বলেন, একটা কৃষক বলেন, একটা মানে আমারও পরিবারে গরিব মানে ফ্যামিলি মেম্বার আছে, আমি যদি তাদের সাথেও কথা বলি তারাও দেখি রেগে যায়, তোমরা এগুলো কি শুরু করেছো, তোমরা ভোট টোট না দিয়ে আমাদেরকে ভোটের ব্যবস্থা না করে তোমরা পিয়ার আর আপার হাউস লোয়ার হাউস মানে কি বড় বাড়ি নিচে ছোট বাড়ি এগুলো চিন্তা করছো। সো থিং ইজ পিপল আর ভেরি ফোকাস। বাঙালি জাতি এখন ইলেকশন চায়, ভোট দিতে চায়, তো ভোটের ব্যবস্থা করেন আপনি। ভোট দেওয়ার পরে নির্বাচিত সরকার বাকি যারা দল আছে, অপোজিশন যারা হবে, যারা সরকার গঠন করবে, সবাই মিলে ডিসিশনটা নেবে। লেট ইট বি দ্যাট। আপনি একা ডোন্ট ট্রাই টু মানে জিনিসটা ঘোলাটে না করি। আমরা অলরেডি দেশটা অনেক ঘোলাটে হয়ে গেছে। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে, আমরা ডিফিকাল্ট পরিস্থিতিতে আছি, এই ডিফিকাল্ট পরিস্থিতি থেকে উত্তরণের কি উপায় আছে? খুব সংক্ষেপে আমি কিছু জিনিস আমি অ্যাড্রেস করি নাই, এগুলো বারবার করা হয়েছে বলে সেই অর্থে করি নাই, যে পদ্ধতিগত জটিলতা যেগুলো এসেছিল। তো একটা ছোট্ট বিষয় যেটা ভাই শেষ করেছেন, যেটা বলতে চাই, যে ওনার পরিবারে গরিব আর আমার পরিবারে গরিব, দুজনের চাওয়া কিন্তু সেম না। ওনার পরিবারে গরিব দেখতেছে নির্বাচন হলে ওনারা ক্ষমতায় আসতেছেন, সো তাড়াতাড়ি তাদের গরিবও ছুটে যেতে পারে। হ্যাঁ, হয়তোবা আমি যেটা বলছি, অথবা যে অভিভাবকহীন গরিব, এখন গরিবদের মধ্য বিভাজন আছে। সো আমরা যেটা বলছি যারা বুঝে না, আমার মনে হয় এটা সঠিক না। আসলে জনগণ কি বুঝে না, এটা আসলে বোঝা যায় আপনি জনগণের সাথে মিশেন। আরেকটা বিষয় হলো যে ভাই যেটা বললেন যে সরকার দেখ না একটা গণভোট, এটা যদি দলীয় অবস্থান হয় আমি স্বাগত জানাই, কিন্তু আমার মনে হয় জনগণের কাছে শুধুমাত্র সংসদ নির্বাচন না, গণপরিষদ নির্বাচন এবং সংবিধান সংশোধন, আগামী সংসদে না, গণপরিষদ অথবা গণভোটের মাধ্যমে এই সরকারকে সংবিধান সংশোধন অথবা নতুন সংবিধান যেটা মৌলিক পরিবর্তন করে দিয়ে যেতে হবে, এটা আমরা দাবি জানাচ্ছি। এই দাবির সপক্ষে ভাই অবস্থান নিয়েছে এবং আমি আশা করব ভবিষ্যতে দলীয়ভাবে ওনারা অবস্থান নেবে। আমি দাবি নিয়েছি সংসদীয় ভোটের জন্য করতে হচ্ছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গে থাকুন।